হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, LAF। ঠিক আছে, আগের দিন আমরা ব্যাংক রেট সম্বন্ধে আলোচনা করেছিলাম, আজকে আমরা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। তো প্রথম কথা হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি হচ্ছে একটা কি বলবো মনিটারি পলিসি টুল। ঠিক আছে, যেটা কি হবে বাজারে লিকুইডিটিটা। প্রথম কথা আমাদেরকে জানতে হবে লিকুইড মানি কাকে বলে। লিকুইড মানি মানে হচ্ছে যে টাকাটা ক্যাশ, অ্যাজ এ ক্যাশ আমাদের কাছে, আমাদের বাড়িতে, আমাদের হাতে থাকছে, সেটাই হচ্ছে লিকুইড মানি। যে টাকাটা তুমি ব্যাংকে ডিপোজিট করছো, কোথাও ইনভেস্ট করছো, কাউকে ধার দিচ্ছ, যে টাকাটা তোমার হাতে নেই সেটা কিন্তু তোমার লিকুইড মানি না। বা তোমার চেক আছে তোমার কাছে, অ্যাজ এ ফর্ম অফ চেক আছে, ঠিক আছে, সেটা তোমার কাছে পাসবই আছে, সেটা তোমার কাছে লিকুইড মানি না। তোমার কাছে লিকুইড মানি হচ্ছে সেটাই যেটা তোমার হাতে আছে। ওকে, তো এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি মানে হচ্ছে আরবিআই এর একটা মনিটারি টুল, যেটা অ্যালোজ করে ব্যাংকগুলোকে আরবিআই এর কাছ থেকে লোন নিতে। ঠিক আছে, লোন নিতে হেল্প করে। আচ্ছা, এরপর আমরা এই যে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি এর তিনটে মেন মেকানিজম আছে, সেগুলো সম্বন্ধে আমাদেরকে একটু পড়তে হবে। একটা হচ্ছে রেপো রেট, যাকে বলা হয় রিপারচেজ অপশন রেট, রিভার্স রেপো রেট এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। ঠিক আছে, তো প্রথমে আমরা রেপো রেট সম্বন্ধে আলোচনা করব। তো দেখো, রেপো রেট কি জিনিস। এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আছে ভারতবর্ষের, তাদের কি হয় কখনো কখনো টাকার দরকার হয়ে পড়ে, ক্রাইসিস দেখা দেয়। ঠিক আছে, বিভিন্ন কারণে হতে পারে তাদের টাকার দরকার হয়ে পড়ে। তো আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে রিজার্ভ ব্যাংক ইজ দ্য লাস্ট লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। তো এই ব্যাংকগুলো কি করে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয়। ঠিক আছে, এরপর হচ্ছে রিজার্ভ ব্যাংক তো বলে যে আমি তো টাকা ধার দেবো, এটা হচ্ছে দেখো খুব শর্ট টার্ম। রেপো রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট রেট হুইচ আরবিআই প্রোভাইড শর্ট টার্ম লোনস টু শিডিউল কমার্শিয়াল ব্যাংক, খুব শর্ট টার্ম লোন দেয়। তো এরপর হচ্ছে দেখো ব্যাংক রেটের ক্ষেত্রে লং টার্ম দিচ্ছিল, এরপর এখানে শর্ট টার্ম দিচ্ছে। এই দেখো ইম্পর্টেন্ট, এগেনস্ট অ্যাপ্রুভড সিকিউরিটিজ, এগেনস্ট অ্যাপ্রুভ সিকিউরিটি। ব্যাংক রেটের সাথে এটাই পার্থক্য। ব্যাংক রেটে যখন লোন নিচ্ছিল তখন কোনো গভর্নমেন্ট সিকিউরিটি মানে রাখতে হচ্ছিল না, কিন্তু এখানে দেখো একটা সিকিউরিটি লাগবে, অ্যাপ্রুভ সিকিউরিটি লাগবে। ঠিক আছে, তাহলে রেপো রেট আর কিছুই না, যে রেটের থ্রু আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে ধার দেয় বা লোন দেয়, সেটাই হচ্ছে রেপো রেট। এবং এখানে কি লাগে, একটা অ্যাপ্রুভ সিকিউরিটি লাগে, এবং এটা শর্ট টার্ম। ঠিক আছে, প্রেজেন্ট যে রেপো রেট চলছে সেটা হচ্ছে 6.25%। ডেট আমি সবসময় মেনশন করে দিই, কারণ এগুলো ফ্লাকচুয়েট করে, বাড়া কমা হয়। আরবিআই যখন মনে করে বাজারে লিকুইডিটি বাড়ানো দরকার, কমানো দরকার, রেপো রেটটাকে বাড়ায় বা কমায়। ঠিক আছে, এবার হচ্ছে হোয়াট ইজ রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট, তাহলে রিভার্স কথাটার মানে কি? রিভার্স কথার মানে উল্টো। তাহলে রেপো রেট যা হচ্ছিল রিভার্স রেপো রেট তার উল্টো। অর্থাৎ সোজা কথায় শনিবার বা রবিবার বা যে কোনো ছুটির দিন, বা ধরো কোনো কারণে ব্যাংক যখন বন্ধ থাকে, তো ব্যাংক বন্ধ থাকে, এরপর ব্যাংকের যে টাকাটা যদি ব্যাংক নিজের কাছেই রেখে নেয়, তাহলে কি হবে, সেই টাকাটা ওর ফালতু পড়ে থাকবে। তখন করে কি ব্যাংকগুলো করে যে আরবিআই এর কাছে তাদের টাকাটা রেখে দেয়। তার এগেনস্টে কি করে আরবিআই একটা ইন্টারেস্ট দেয়। ধরো এমন হলো শুক্রবার কোনো ন্যাশনাল হলিডে, শনিবারটা ধরো ব্যাংক যেরম হলিডে রুলে ধরো বন্ধ থাকে, মানে সেকেন্ড আর ফোর্থ, আর না ফার্স্ট, হ্যাঁ সেকেন্ড আর ফোর্থ বা ফার্স্ট আর থার্ড যাই হোক, এবং রবিবার এমনি বন্ধ। তাহলে 3 দিন ব্যাংকের টাকাটা যদি আরবিআই এর কাছে রেখে দেয়, তাহলে আরবিআই তাকে একটা ইন্টারেস্ট দেয়। এটাই হচ্ছে রিভার্স রেপো রেট। রেপো রেটের ক্ষেত্রে ব্যাংকগুলো আরবিআই এর থেকে টাকা নিচ্ছিল, রিভার্স রেপো রেটের ক্ষেত্রে আরবিআই ব্যাংকদের কাছে টাকা নিচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো এই ব্যাংকগুলোর দরকার থাকতো, সেই জন্য আরবিআই থেকে টাকা নিত, সেই জন্য ইন্টারেস্ট রেটটা আরবিআই ঠিক করতো। কিন্তু রেপো রেটের ক্ষেত্রেও রেটটা কিন্তু আরবিআই ঠিক করে, কারণ এই ব্যাংক আরবিআই এর কাছে তো আর টাকার অভাব হয়নি, এই ব্যাংকগুলো এদের নিজের ইচ্ছেতে আরবিআই এর কাছে টাকা জমা রাখছে। সেই জন্য রিভার্স রেপো রেটের ইন্টারেস্ট রেটটা সবসময় রেপো রেটের থেকে কম হয়। কারণ কি, কারণ একটাই না, আরবিআই কিন্তু টাকাটা নিতে বাধ্য নয়, কিন্তু তবু আরবিআই টাকাটা রেখে নেয়। ঠিক আছে, দেখো রিভার্স রেপো রেট হচ্ছে ইট ইজ দ্য রেট অ্যাট হুইচ কমার্শিয়াল ব্যাংকস ইন ইন্ডিয়া ডিপোজিট দেয়ার এক্সেস ফান্ড ইন আরবিআই উইথ এ শর্ট টাইম পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা প্রেজেন্ট রিভার্স রেপো রেট যেটা চলছে সেটা হচ্ছে 3.35%। ঠিক আছে,
এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তো এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বুঝতে গেলে আমাদেরকে দুটো জিনিস আগে বুঝতে হবে। সেই দুটো জিনিস আমাদের কি কি বুঝতে হবে না, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, এইটা আগে বুঝতে হবে আমাদেরকে। একটা ব্যাংকের কাছে নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি কি কি। দেখো, প্রথম কথা হচ্ছে একটা ব্যাংকের কাছে তিন ধরনের লায়াবিলিটি থাকে। একটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি, একটা হচ্ছে টাইম লায়াবিলিটি, একটা হচ্ছে আদার ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি। দেখো, ডিমান্ড লায়াবিলিটি মানে আমি ডিমান্ড করলেই ব্যাংক আমাকে দিতে বাধ্য। লায়াবিলিটি মানে দায়বদ্ধতা, আমার দায়বদ্ধতা মানে আমি বাধ্য, ব্যাংকের দায়বদ্ধতা মানে ব্যাংক সেই কাজটা করতে বাধ্য। ঠিক আছে, এবার ডিমান্ড লায়াবিলিটি মানে ডিমান্ড রিলেটেড ব্যাংকের কি কি লায়াবিলিটি আছে। সেভিং ডিপোজিট, আমি আমার অ্যাকাউন্টে টাকা রাখবো, কখন টাকা তুলবো সেটা আমার ব্যাপার। কারেন্ট ডিপোজিট একই টাইপের, সেভিং ডিপোজিট, কারেন্ট ডিপোজিট আমার ইচ্ছে অনুযায়ী ব্যাংকে চলতে হবে। ডিমান্ড ড্রাফট, ম্যাচিউরড এফডি মানে ফিক্সড ডিপোজিট। দেখো, এমনিতে ফিক্সড ডিপোজিট কিন্তু টাইম লায়াবিলিটি, আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি কিছু 2.5 বছর 3 বছরের জন্য ব্যাংকের কাছে ফিক্সড রাখছি। এটা কিন্তু আমি 3 বছরের আগে ডিমান্ড করলেও পাবো না এমন না, কিন্তু ইন্টারেস্ট রেটটা পাবো না। তাহলে এমনিতে ফিক্সড ডিপোজিট হচ্ছে টাইম লায়াবিলিটি, কিন্তু ম্যাচিওর ফিক্সড ডিপোজিট যেটা 3 বছরে ম্যাচিওর করে গেছে, তার মানে কি এরপর আমি যখনই ডিমান্ড করব ব্যাংকের কাছে আমি কিন্তু ফিক্সড ডিপোজিটটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে ম্যাচিওর ফিক্সড ডিপোজিটটা হচ্ছে ডিমান্ড লায়াবিলিটি। কোশ্চেনে এই ম্যাচিওর ফিক্সড ডিপোজিটটা দেয়, কারণ এটা হচ্ছে একটু কনফিউজিং। ব্যাংকের আদার কি রকম লায়াবিলিটি আছে ডিমান্ডের লায়াবিলিটি। দেখো, আনপেড ডিভিডেন্ড, যেটা ব্যাংকের কাছে কেউ পাবে কিন্তু এখনো দেওয়া হয়নি সেটা, এবং ইন্টারেস্ট অ্যাকোয়ার অন ডিপোজিট। দেখো, আমরা যে সেভিংস টাকাটা যেটা রাখি তার একটা তো ইন্টারেস্ট হয়, সেটা যেটা দেয় সেটা হচ্ছে ব্যাংকের আদার লায়াবিলিটি। তো ব্যাংকের এনডিটিএল মানে আর কিছুই না, ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি থেকে ডিপোজিট উইথ আদার ব্যাংক, এইটা মাইনাস করতে হবে। মানে একটা ব্যাংক দেখো ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি সবসময় অ্যাকসেপ্ট করে, সেটা কাস্টমার হোক, কোনো কর্পোরেট সেক্টর হোক, কোনো হাউসিং সেক্টর হোক, যে কোনো কাজ থেকে টাকা নেয়। এরপর ব্যাংকেরও তো কিছু টাকা, ব্যাংকও তো কিছু টাকা কোথাও সাবমিট করে, হয়তো গভর্নমেন্টকে কখনো লোন দেয়, কখনো আরবিআই এর কাছে রাখে। তো ওই দুটো মাইনাস করলে তবেই তো আমি ব্যাংকের নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটিটা পাবো। নেট মানে সব সময় জিডিপির ক্ষেত্রে করছিলাম গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে গ্রস মানে ধরো ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি, যেটা সবাই যতজন নিচ্ছে ব্যাংকে টাকা দিল, এটা হলো গ্রস। এরপর ডিপোজিট উইথ আদার ব্যাংক, সেই টাকা থেকে ধরো ব্যাংক কিছুটা টাকা অন্য কোথাও রাখলো। ঠিক আছে, কেন এনডিটিএলটা ইম্পর্টেন্ট আমরা একটু পরের যে টপিকটা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি পড়বো তখন বুঝতে পারবো যে এনডিটিএলটা কেন এত ইম্পর্টেন্ট। তো ব্যাংক টাকা নিল মাইনাস হচ্ছে ব্যাংকের যাবতীয় অ্যাসেট যেখানে যেখানে জমা আছে সেইটা মাইনাস করলে এনডিটিএল আমি পেয়ে যাব। এনডিটিএল ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটি অফ এ ব্যাংক অ্যান্ড দ্য আদার ডিপোজিট ইন দ্য ফর্ম অফ অ্যাসেট হেল্ড বাই আদার ব্যাংক। ওকে, এই ব্যাংকের সম্পত্তি কিন্তু যেটা এখন অন্য ব্যাংকে আছে বা আরবিআই এর কাছে আছে। ওকে, সো আচ্ছা, এরপর চলো আমরা পড়বো হোয়াট ইজ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। দেখো, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বোঝার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে, একটা এসএলআর বলে টপিক হয় ব্যাংকের ক্ষেত্রে, এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এরপর ধরে নাও ওই স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিওটার কিছু গভর্নমেন্ট সিকিউরিটি থাকে প্রত্যেকটা ব্যাংকের কাছে। ঠিক আছে, এরপর বলছে কি যে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিতে তুমি দেখো রিভার্স মানে রেপো রেটের ক্ষেত্রে কিছু গভর্নমেন্ট সিকিউরিটি লাগছে। তো ধরো কোনো ব্যাংক রেপো রেটে আরবিআই থেকে ধার নিয়েছে, তার মানে ওর যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো ছিল ওগুলো এখন আরবিআই এর কাছে আছে। এরপর ব্যাংকের আবার টাকা দরকার, তাহলে ব্যাংকের আবার টাকা দরকার, কিন্তু ব্যাংকের কাছে কোনো গভর্নমেন্ট সিকিউরিটি নেই। ব্যাংকের কাছে কি আছে না, এসএলআর যে সিকিউরিটি গভর্নমেন্ট পেপারগুলো আছে, বন্ড, সেগুলো আছে। কিন্তু এসএলআর তো কখনো আমি মানে এসএলআর গভর্নমেন্ট পেপারগুলো আমি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটির ক্ষেত্রে আরবিআই রেপো রেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তখন আরবিআই 2011 সালে একটা নতুন কনসেপ্ট নিয়ে এলো, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এখানে বলা হলো যে কোনো ব্যাংক যদি আরবিআই এর থেকে ওই এসএলআর গভর্নমেন্ট সিকিউরিটি দিয়েও টাকা নিতে চায় তাহলে সে নিতে পারে।
এবং সেটাকেই বলা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। এবং বলা হচ্ছে এক্ষেত্রে ওই ব্যাংকে যে ইন্টারেস্টটা লাগবে সেটা হচ্ছে রেপো রেটটা লাগবে, প্লাস তার সাথে এক্সট্রা কিছু অ্যামাউন্ট লাগবে। সেটা হতে পারে কখনো 0.25%, কখনো 5%। কারণ কি, কারণ তোমার এমার্জেন্সিতে আমি টাকাটা তোমাকে দিচ্ছি, তাহলে রেপো রেটের টাকাটা, তো রেপো রেটের ইন্টারেস্ট যেটা চলছে সেটা লাগবে, প্লাস তার সাথে এক্সট্রা পেনাল্টি তোমাকে কিছু একটা লাগবে। এবং এই যে দেয়ার SLR পোর্টফোলিও টু এ লিমিট অফ 2% অফ দেয়ার NDTL, তুমি কতটা নিতে পারবে না, 2% অফ NDTL, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, এইটার 2% তুমি নিতে পারবে। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করোনাকালীন পরিস্থিতিতে ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য এটা 3% করেছিল, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের 2% অফ দ্য NDTL। এরপর কেন বলছি NDTLটা এত ইম্পর্টেন্ট, ধরো কোনো ব্যাংকের যদি টোটাল টাইম লায়াবিলিটি দেখা হয়, তো টোটাল টাইম লায়াবিলিটি ধরো প্রচুর টাকা দেখানো আছে, তাহলে তার 2% হিসেবে একটা ভাস্ট অ্যামাউন্ট চলে আসবে। কিন্তু আমি যদি NDTL এর 2% নিই, তাহলে NDTL মানে কি, নেটটা নিই, মানে এই ব্যাংকের যে টাকাটা আছে সেটা অন্য কোনো ব্যাংকের কাছে ধরো গচ্ছিত আছে, তাহলে আদতে অন্য কোনো ব্যাংকের কাছে গচ্ছিত থাকলেও সেই টাকাটা তো এই ব্যাংকের, তাহলে এই ব্যাংকের তো যথেষ্ট টাকা আছে, তাহলে একে আমি কেন আরো বেশি টাকা লোন দিতে যাব। এই জন্য হচ্ছে NDTL এর উপর 2% লোন দেওয়া হয়। আশা করি লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি, রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এবং NDTL টাইম লায়াবিলিটি বোঝাতে পারলাম। পরের দিন আমরা ওই যে একটা টপিক পড়ে থাকলো এই স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, SLR যে সিকিউরিটি গভর্নমেন্ট, সেগুলো পরের দিনে আলোচনা করবো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।